সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলল অফিস। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। এবং সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। দুর্গতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আকলিমা বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপির কথার সাথে বাস্তবের মিল নেই। তারা এখন দেশ ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সচিবালয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সেন্ট মার্টিন সীমান্তে আক্রমণ আসলে বসে থাকবে না সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ঈদুল আজহা উদযাপন শেষে সচিবালয়ে নিজ কক্ষে কর্মকর্তাবিন্দু ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিশ্ব এক কঠিন বাস্তবতার মুখে এগিয়ে চলছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্ব সংকটের যে রেশ, সেটা কবে যে শেষ হবে বলা মুশকিল, কারণ সারা বিশ্বই এখন বলতে গেলে একটা রণক্ষেত্র, এবং মনে হয় যেন বড় বড় শক্তিগুলো বিশ্বযুদ্ধের মহড়া দিচ্ছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সেন্ট মার্টিন ইস্যুতে সেতুমন্ত্রী বলেন, সীমান্তে আক্রমণ আসলে সরকার বসে থাকবে না। মিয়ানমার প্রভোকেশন দিয়ে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না। এটা আমাদের দেশের জনগণও চায় না। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমাদের গোপালটা জবাব দিতে। বিএনপির কথার সাথে বাস্তবে মিল নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ ধ্বংসের পায়তারা করছে তারা। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে গতকাল থেকে নতুন সময়সূচি নিয়ে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতেও নতুন নিয়মে গ্রাহক সেবা বেড়েছে আধা ঘন্টা। নতুন কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম শুরু হয়েছে। নূর মোহাম্মদ ভুইয়ার আরও একটি রিপোর্ট। ঈদুল আজহার ছুটি শেষে খুলছে সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান। তবে প্রথম কর্মদিবস থেকে নতুন সময়সূচিতে অফিস করতে হচ্ছে তাদের। নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় আনন্দে মেতে উঠেছে সবাই। কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সরকারি অফিস সময়সূচির মতো ব্যাংক লেনদেনের সময়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে তো মাঝখানে হয়তো কিছু একটু রিল্যাক্স পেলাম ১ ঘন্টা, এখন আবার পুনরায় আগের স্থানে আসতে হইলো। ঈদ ভালোই কাটাইছে। ঈদের পর প্রথম কর্মদিবস তো যাক, আমরা মোটামুটি সবাই আসছি। ব্যাংকের সময় বাড়ানোয় খুশি এই খাতের গ্রাহকরা। আমার কাছে তো মনে হয় এটা ভালো হয়েছে। আগে আধা ঘন্টা কম দিলে একটু দেরি হইলে প্যান্টটা পাইতাম না, অন্তত আধা ঘন্টা লেট হলে পাই আমি। যে ব্যস্ততার ভিতরে থাকে, এই ব্যস্ততার ভিতরে আধা ঘন্টা সময় বাড়ানো, ইটস এ নট এ ম্যাটার অফ জোক। সাংঘাতিক জিনিস এটা। নতুন সময়সূচিতে গ্রাহকের সেবার মান আরও বাড়বে বলে জানান সোনালী ব্যাংক ম্যানেজার শফিকুল ইসলাম। নতুন শিডিউল তো আমাদের নতুন না এক্স্যাক্টলি, আগে ছিল, মাঝে কিছুদিন একটু চেঞ্জ শিডিউলে ছিল আমরা, এখন আবার সাবেক শিডিউলে, দ্যাট মিনস হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত লেনদেন এবং 6টা পর্যন্ত। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ।
ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। যাত্রীরা বলছেন, যাওয়ার সময় কিছুটা কষ্ট হলেও স্বস্তিতে ফিরতে পেরেছেন। মিতুর রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি, বেসরকারি, অফিস, আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। বিশেষ করে নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় ট্রেন পথে যাত্রীদের ভিড় ছিল বেশি। যাত্রীরা বলছেন, যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে রাজধানী ফিরেছেন তারা। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। আজকে অফিস ছুটি কেটে আসলাম, ইনশাল্লাহ অফিস করে বাসায় যাবো আর কি। ছুটি আজকে শেষ, আজকে থেকে কর্মব্যস্ত দিন শুরু, অফিস শুরু। এখন তো ভালো জ্যাম নেই, ট্রেনেও এতটা ভিড় নেই। আসলাম আমি টাঙ্গাইল থেকে, এখন কোনো সমস্যা হয়নি। এবং অফিস করতে হবে, আমি আছি বিশেষ করে ব্যাংকে, জোন ক্লোজিংয়ের একটা বিষয় আছে, এই কারণে অবশ্যই আসতে হবে। অপরদিকে ঈদের তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারলেও স্বজনদের সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। ঈদের সময় অনেকটা ভিড়ভাট্টা থাকে, গাড়ি ঘোড়া আমরা যেতে পারি না ঝামেলার কারণে। এখন ঝামেলাটা কম ভিত্তিতে আমরা এখন সুন্দরভাবে যেতে পারি পরিবার নিয়ে। তার জন্য এখন 2 দিন পর আমরা যাওয়া। ঈদের টাইমে যানজট থাকে তো, তার জন্য যাওয়া হয় না। ঈদের পরে যানজট কম, তার জন্য যাওয়া হচ্ছে। এদিকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। শুক্র শনি থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলেও জানান তারা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে ভারতের পাহাড়ি ঢলে রংপুর, সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়েও বিপদসীমার দিকে ছুটছে। আরও জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। উজানের ঢল আর 2 দিনের টানা বৃষ্টি সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহানগর ও জেলা জুড়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বন্যা পরিস্থিতির জন্য জেলা পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে প্রশাসন। এখন পর্যন্ত 516টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে পৌর শহরের অনেক আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিতরা উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। আমাদের বাচ্চা বাড়িঘর ছাড়া ঈদুদ নাই। গত কয়েকদিন আগে পানি করছি, আমরা বাড়ি ছাড়া আসলাম 9 দিন, আবার 9 দিন পরে গিয়া ঢুকছি, আবার পানি। আমরা ঘরে পানি উঠে গেছে। আমাদের পানির অবস্থা বেশি খারাপ, বড় উড়াত পানি হয়েছে। দরজা সপ্তাহ করে আমরা ঈদও করতে পারছি না, বাচ্চা কাচ্চা লিয়ে খুব বিপদ আছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জেও। ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা চোখ রাঙাচ্ছে উত্তর অঞ্চলেও। কুড়িগ্রামের ব্রাহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বন্যা দুর্গত সিলেটের মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। গতকাল সিলেটে পৌঁছে কোম্পানিগঞ্জ ও নগরে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন।
গতকাল বিকেলে রাজধানীর গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার, কামরাঙ্গীরচর থানার সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ স্বপ্ন, সাবেক সহসভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাবেক সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ প্রিন্স, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবু সহ অন্যান্য নেতাকর্মীরা। কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা। ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর পাহাড় ধসের শঙ্কায় আরও ৫০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে বোয়ালি ইউনিয়নের মদনখালী এলাকায় একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুল ইসলামের অভিযোগ, ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ ওই পুকুরে গিয়ে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল ও গুদামঘর ভাঙচুর করে, পরে পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। এর কয়েক ঘন্টা পর পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে প্রায় ১ কোটি টাকার মাছ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি মালিক। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন পুকুরের মালিক নুরুল ইসলাম। কাঞ্চন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী রফিকুলের জগ প্রতীকে প্রচারণাকালে কাউন্সিলর প্রার্থী আয়ুবের নেতৃত্বে হামলা করে ১০ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার বিকেলে উপজেলায় কলাতলী এলাকার জগ প্রতীকে প্রচারণাকালে এমন হামলার ঘটনা ঘটে। এর বিচার চেয়ে কেন্দ্রস্থ বাগানবাড়ি এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ দেওয়ান আব্দুল বাশার বাদশা কাঞ্চনের পুতুল প্রার্থী। এখন একজন প্রভাবশালী এজেন্ডা বাস্তবায়নে বাদশা নির্বাচনী প্রচারণায় প্রতিদিন নানাভাবে বাধা, হুমকি ও হামলা দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন। ভোলার দৌলতখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কামরুন্নেসা জানান, তার ছেলে ও স্থানীয় এলাকার ছেলেরা লেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিলেন। এ সময় পার্শ্ববর্তী বখাটে রকিব পণ্ডিতের নেতৃত্বে কয়েকজন এসে খেলার মাঠ থেকে তাদেরকে উঠে যেতে বলেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে যান। খবর পেয়ে বাড়ি থেকে তার স্বামী মহসিন ছুটে আসলে তাদের উপর অতর্কিত হামলা চালায় রকিব পণ্ডিতের গ্যাং। এ সময় কামরুন্নেসা ও তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দৌলত খান হাসপাতালে ভর্তি করান। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের
আয়োজনে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম মাসুম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলল অফিস, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। এবং সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী মানুষ, দুর্গতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।